দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। অধ্যাপক ডক্টর আ.ম. আরিফিন সিদ্দিক স্যার, আপনার কাছে একটু আসি। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছে, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে মনে করেন কিনা? যদি ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে অনেককেই তারা চিহ্নিত করেছেন, ধরেছেন, এবং বলতে চাই যে নাকি অন্য কোনো অজুহাতেও আবার পার পেয়ে যাবে। এবং আরও একটি বিষয়, দুটি প্রশ্ন একসঙ্গে করতে চাই, শেষ করতে চাই। স্বাভাবিক জীবনের প্রত্যাশা আমরা সবাই করি, সেই স্বাভাবিক হতে আর কত সময় লাগবে বলে মনে করেন? দুটি প্রশ্ন। প্রথম যেটা প্রশ্ন করলেন সেটা তো সরকারের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। কারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদেরকে প্রথম দরকার সুষ্ঠু একটা তদন্ত। সুষ্ঠু তদন্তের মাধ্যমে একবার সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে কারা এগুলো করেছে। আমরা হয়তো সাধারণভাবে কাউকে দোষারোপ করতে পারি, কিন্তু এটা একেবারে ব্যক্তিকে চিহ্নিত করা, গোষ্ঠীকে চিহ্নিত করা, তারপরে তাদেরকে দেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় নিয়ে আসা। এটা সারা দুনিয়ারই নিয়ম যে অপরাধ যদি আপনি দমন করতে চান তাহলে অপরাধীকে চিহ্নিত করতে হবে এবং অপরাধীকে শাস্তির আওতায় আনতে হবে। এর বাইরে অপরাধ দমনের আর কোনো পন্থা আধুনিক দুনিয়াতে আমি দেখি না। উন্নত বিশ্ব বলেন, উন্নয়নশীল বিশ্ব বলেন, সব জায়গায় আইনের শাসন এবং আইনের শাসনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়। আপনি দেখেন বাংলাদেশের ঘটনা ঘটেছে, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাঙালিদের কিছু মানুষ তারা বিক্ষোভ সমাবেশ করছে। আরব আমিরাতের নিয়ম হচ্ছে যে বিক্ষোভ সমাবেশ করা যায় না, আর যদি করতে হয় সেটা অনুমোদন লাগে। অনুমোদন ছাড়া করেছে, সঙ্গে সঙ্গে কি হলো, কয়েকজনের যাবজ্জীবন হলো, কয়েকজনের 10 বৎসর, একজনের 11 বৎসর আপনার জেল দিয়ে দিল, কারাবন্দি। তো ঠিক আছে, যারা অন্যায় করেছে তাদের তো আইনের শাসনের কারণে সেটা হবেই, কিন্তু আমাদের ক্ষতি হয়ে গেলো যেটা, সেটা হচ্ছে তারা ভিসা দেওয়া বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। আরব আমিরাতে আমাদের বহু শ্রমিক আছেন যারা হয়তো যথাযথ কাগজপত্র নাই, তারা হয়তো পর্যায়ক্রমে সেই কাগজপত্র বৈধ করতে পারতেন, সেইটার থেকেও তারা এখন আর সেই সুযোগ পাচ্ছেন না। তো আইনের শাসন যদি আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করি তাহলে এই ধরনের যে সংঘাত সংঘর্ষ এগুলো অনেকটাই কমে যাবে। আর পরবর্তীতে যেটা বললেন কতদিনে আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাব, আমি তো মনে করি যে অচিরেই আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাব। কারণ সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ গণতন্ত্র মন মানুষ। আপনি দেখেন আন্দোলন সংগ্রাম হয়েছে, স্বৈরাচারী আমল, সামরিক আমল, কারা জীবন দিয়েছে? এই সাধারণ মানুষ জীবন দিয়েছে। নূর হোসেনের মতো মানুষ জীবন দিয়েছে কিসের জন্য? গণতন্ত্রের জন্য। কিন্তু তিনি কিন্তু জানেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে তার ভাগ্যের যে খুব বেশি পরিবর্তন হবে তা নয়, কিন্তু আবার এটাও জানেন যে একটা সভ্য দেশে গণতন্ত্রের কোনো বিকল্প নাই। তো এই ধরনের জনগোষ্ঠী যেই দেশে আছে সেখানে আমি সবসময় বিশ্বাস করি আমাদের এই আন্দোলনরত শিক্ষার্থীর কথা বলেন, সাধারণ মানুষের কথা বলেন, কর্মজীবী মানুষের কথা বলেন, সবাই কিন্তু স্বস্তিদায়ক শান্তিপূর্ণ জীবনযাপন করতে চায়। তো সাধারণ মানুষ যেটা চাইবে সেটাই তো বাস্তবায়িত হবে, সেটাই তো আমরা দেখব। তো আমি মনে করি যে এখন যেভাবে আইন নিয়মকানুন আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে, সাধারণ মানুষ চেষ্টা করছে, তাতে অচিরেই আমরা একটা স্বস্তিদায়ক জায়গায় পৌঁছাতে পারব। জি, অধ্যাপক ধন্যবাদ। অধ্যাপক ডক্টর আ.ম. আরিফিন সিদ্দিক স্যার, আপনাকে এইচ.এম. বদিউজ্জামান সোহাগ এমপি আপনার কাছে আসতে শেষ কথা জানতে চাই। আসলে স্বাভাবিক জীবনের প্রত্যাশা সবাই করে, সেটি কবে নাগাদ আমরা হয়তো ফিরবো স্বাভাবিক জীবনে? দেখুন, আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছি, প্রতিনিয়তই আমাদের পরিবেশ চেঞ্জ হচ্ছে। আমাদের বিশেষ করে যে ইস্যুকে কেন্দ্র করে এই উদ্ভূত পরিস্থিতি হয়েছে সেই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। এখন আমাদের তরুণ প্রজন্ম, আমাদের শিক্ষার্থীদের কাছে আমাদের আহ্বান থাকবে যে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে ফিরে যাওয়া এবং তাদের আমিও একসময় ছাত্র ছিলাম, শিক্ষার্থী ছিলাম। আমরা এই দীর্ঘ সময় আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের এই তরুণদের জন্য বর্তমান প্রধানমন্ত্রী যা করেছেন সেটা মানে আমরা অতীতের কারোর সাথে তুলনা করতে পারছি না, এবং আমরা হয়তো ভবিষ্যতেও সেটা পাবো না। কারণ আমাদের এই গত 15 বছরে তথ্য প্রযুক্তির উন্নয়ন হয়েছে, বাংলাদেশ আজকে আন্তর্জাতিক বাজারে আজকে টিকে আছে। আমাদের প্রচুর আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে। আমাদের শিক্ষাক্ষেত্রে যে অনিয়ম দুর্নীতি সেটা আজকে বন্ধ হয়েছে। বিশেষ করে একসময় এদেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি
হতে পারতো না, মেধাবীরা ভর্তি হতে পারতো না ম্যানুয়ালি যখন এগুলো ছিল। আজকে এগুলো অনলাইন হওয়ার কারণে তরুণরা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। আপনার চাকরি বাকরির ক্ষেত্রেও আজকে 36তম বিসিএস থেকে, এই যে মুক্তিযোদ্ধার কোটা থাকাকালীনও যখন সেই কোটা ফিল আপ হয় নাই, 36 বিসিএস থেকেও কিন্তু পরবর্তীতে এই বিসিএসগুলা এই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই যে মেধা তালিকা থেকে তাদেরকে ফিল আপ করা হচ্ছে। এবং যেভাবে এভাবে শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়া হয়েছে, দেখুন যারা এই কোটায় চাকরি পেয়েছে তারাও কিন্তু প্রিলিমিনারিতে পাশ করেছে, রিটেন পরীক্ষায় পাশ করেছে, ভাইবা অ্যাটেন্ড করেছে, সেখানেও তারা কিন্তু ন্যূনতম পাস মার্ক পেয়েছে, তারপরে কোটা ইমপ্লিমেন্টেশন হয়েছে। অতএব তাদেরকে যেভাবে উস্কানি দেওয়া হয়েছে, যেভাবে তাদেরকে এই ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে, আজকে হয়তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণহানি আমরা রক্ষা করতে পেরেছি, কিন্তু আমরা কিন্তু ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ এদের কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরা জানি যে সেখানে হতাহত হয়েছে। এই যে যারা উস্কানিটা দিয়েছে, যারা এই ধ্বংসাত্মক খেলায় যারা মেতে উঠেছে, তারা কারা, তাদেরকে চিনতে হবে। এই আমাদের তরুণদের এই বিচার বিশ্লেষণ করার ক্ষমতাটুকু থাকতে হবে যে 2013 এবং 14 সালে বিশেষ করে যে আমাদের বিভিন্ন জেলায় এই আন্দোলনগুলো হয়েছিল, তারা ইস্যুটা তো এই সরকারকে পতন ঘটিয়ে একটা চিহ্নিত গোষ্ঠী তারা ক্ষমতায় বসতে চায়, এবং সেই সময় তারা কিন্তু চট্টগ্রামে এভাবে ছাত্রদেরকে হত্যা করেছে, তারা গাইবান্ধায় সেই মামুনকে হত্যা করেছে, তারা সাতক্ষীরায়, তারা সেই পঞ্চগড় ঠাকুরগাঁয় তারা বিচ্ছিন্ন করেছিল, সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করেছিল, রাস্তা খুঁড়ে তারা সেখানে শেখ হাসিনার নামে কবর খুঁড়েছিল। কারা? আজকে যারা করেছে সেদিনও তারা করেছে। তো সেদিন হয়তো কিছু মানুষের বিচার হয়েছিল, পুরোপুরি হয়তো সবাইকে চিহ্নিত করা যায়নি। আজকে যারা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে, যারা এই রাষ্ট্র ব্যবস্থাকে বিনষ্ট করতে চায়, তাদেরকে চিনতে হবে। তরুণদেরকেও বিচার বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে যে এরা কারা, যারা এই মেট্রো রেলে আগুন দিল এরা কারা, এদেরকে এই তরুণদেরকে চিনে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের সেই সময়। এবং আমি মনে করি যে শিক্ষার্থীদের সকল দাবি দাওয়া মেনে নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদেরকে আরও তারা যাতে উন্নত জীবনযাপন, তারা যাতে তাদের ভবিষ্যতের নিশ্চয়তা পায়। এই বাংলাদেশ 2006 সালে এদেশের মাথাপিছু আয় ছিল আপনার $470 মতো, আর আজকে আমাদের $2800, প্রায় 3000-এর কাছাকাছি। তো এই বাংলাদেশটাতে এমনি এমনি এই জায়গায় আসে নাই। আজকে যারা মিথ্যাচার করে বলে যে বাংলাদেশ দুর্নীতিতে লুটপাট করে শেষ হয়ে গেছে, আজকে বিশ্ব যে বৈশ্বিক যে মন্দা, আজকে বিভিন্ন দেশের যে ক্রাইসিস, যে মূল্যস্ফীতি, সেখানে আজকে পদ্মা সেতু, মেট্রো রেল, এই যে ডেভেলপমেন্টগুলো হয়েছে, আজকে দেশের টাকা না থাকলে এটা কীভাবে হলো? এই তরুণদেরকে এই বিচার বিশ্লেষণ করার আজকে সময় এসেছে। এটা বিশ্লেষণ করতে হবে এবং একজন মানুষের প্রতি আস্থা রাখতে হবে, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। তার প্রতি আস্থা রাখতে। অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই সেই প্রত্যাশাই করব, খুব অচিরেই স্বাভাবিক জীবনে ফিরে যাবে রাজধানীবাসী এবং সারা দেশের মানুষ, যে আতঙ্ক কাটিয়ে। এইচ.এম. বদিউজ্জামান সোহাগ এমপি, অধ্যাপক ডক্টর আ.ম. শাহ আরিফিন সিদ্দিক, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সংবাদ এখানে শেষ করতে হবে। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা। দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। স্বাভাবিক জীবনের প্রত্যাশা, এই শিরোনামে আজ আমরা কথা বলবো। স্টুডিওতে আমাদের সরাসরি দুজন অতিথি আছেন। আমরা শুরুতে পরিচয় করে দিতে চাই। আছেন অধ্যাপক ডক্টর আ.ম. আরিফিন সিদ্দিক, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন এইচ.এম. বদিউজ্জামান সোহাগ এমপি, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ। দুজনকে স্বাগত জানাচ্ছি। সরাসরি আমরা একটু অধ্যাপক ডক্টর আ.ম. আরিফিন সিদ্দিক স্যার, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্রদের দাবি পূরণ হলো, আমরা দেখলাম। আইনমন্ত্রী জানিয়েছেন কোটা নিয়ে সরকার কথা রেখেছে, জনজীবনে স্বস্তি ফিরবে। এবার আমরা সেই প্রত্যাশা মানে দেখবো কিনা, সেই বাস্তবতা আমরা দেখব কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে স্বস্তি আমাদের আসবে কিনা। স্বস্তি না আসার তো কোনো কারণ আমি দেখি না। কারণ আন্দোলনে যারা ছিল, আমাদের শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী, যুব সমাজ, তাদের একটা দাবি ছিল। সেই দাবিটি ছিল ন্যূনতম
5% কোটাতে থাকবে আর 95% মেধার ভিত্তিতে আসবে। যদিও সবাই মেধাতে আসে, কোটাতে যারা থাকে তারাও কিন্তু মেধাতেই কোটার সুযোগটা পায়। তো যাই হোক, আমরা সহজে বোঝার জন্য যদি বলি যে 95% মেধা, আর এই তাদের আন্দোলন, সরকারের উচ্চতর আদালতে রিট করা, অ্যাপিল বিভাগে বিষয়টি উপস্থাপন করা, সেখান থেকে শুনানি করে একটা রায় যেটা এসেছে শেষ পর্যন্ত, সেই নির্দেশনায় আমরা দেখলাম 93% মেধার ভিত্তিতে, 5% মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী, 1% প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মানুষ। তো এই যে 93% মেধার ভিত্তিতে, 7% কোটার ভিত্তিতে যেটি বলা হয়েছে, সেটি তাদের যে দাবি তার সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। আবার আমরা যদি আরেকভাবে দেখি যে যখন মুক্তিযোদ্ধা, তাদের সন্তান, তাদের নাতি, এই সুযোগগুলো তাদেরকে দেওয়া হয়েছে এবং শতাংশ ছিল 30% কোটা, সেখানে পাবলিক সার্ভিস কমিশনের যে পরিসংখ্যান, তাদের দেখা যায় সেই সময়ও কিন্তু 7-8% বেশি তারা মুক্তিযোদ্ধার সন্তানদের কোটাতে যেতে পারেনি। তার মানে কি, প্রার্থী কম, তারপরে তাদের আবেদনকারী সংখ্যাও কম, সব দিক থেকে তারা 7-8%। তাহলে এখন তো এটা সন্তানদের মাঝে সীমিত থাকলো, সন্তানের পরের নেক্সট প্রজন্ম, নাতি পুতি, তাদের কাছে যাচ্ছে না। অতএব আমার ধারণা এখানে খুবই কম প্রার্থী থাকবে। অতএব এখানে এটাও বলা হয়েছে আপিল বিভাগের যে নির্দেশনা, যে কোটা যদি অপূর্ণ থাকে তাহলে সেটা মেধার ভিত্তিতে যারা আসবে তাদের থেকে কোটা পূর্ণ করা হবে। তো আমার ধারণা 93%-এর সঙ্গে আরও 3-4% যোগ হয়ে যাবে, আর বাকি 2% থাকলো। তো 96-97% যদি মেধার ভিত্তিতে আসে, তাহলে তাদের, অর্থাৎ আন্দোলনরত শিক্ষার্থীদের যে প্রত্যাশা, যে দাবি, যে প্রস্তাব, সেটা তো 100% পূরণ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমার মনে হয় না যে আমাদের আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলনে থাকার কোনো সুযোগ আছে বা তারা সেভাবে চিন্তাও করবে, এটাও আমার মনে হয় না। তারা অবশ্য কয়েকটি শর্ত দিয়েছে এবং সেই শর্তগুলো ইতিমধ্যেই সরকার বিবেচনা করেছে এবং ইতিমধ্যে আমাদের শিক্ষামন্ত্রী নিজে বলেছেন যে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করা হবে এবং তাদের ব্যাপারে প্রশাসনিক কোনো যে বিধি ব্যবস্থা সেগুলো তো যাবে না। অর্থাৎ এটা তাদের একটা দাবি ছিল, সেই দাবির বিষয় বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়া, আবাসিক হলগুলো খুলে দেওয়া, তাদের নিরাপত্তা বিধান করা, এগুলো সম্পর্কে আইনমন্ত্রী বিস্তারিত বলেছেন, শিক্ষামন্ত্রীও বলেছেন। তো আমার মনে হয় যে ওদের মূল দাবিগুলো, কিন্তু মূল দাবি তো একটাই ছিল, কোটা সংস্কার। সেই কোটা সংস্কার হয়েছে, আর অন্যান্য যে দাবিগুলো তাদের আন্দোলন করতে গিয়ে যে সমস্যাগুলো হয়েছে সেগুলো নিয়ে তারা বলেছে, সেগুলো সরকারের সক্রিয় বিবেচনাধীন। আমার মনে হয় যে এখন আপনি যেটা বলছিলেন যে স্বস্তিটা ফিরে আসবে তখনই যখন আমরা যারা অভিভাবক, সাধারণ মানুষ, আমরা দেখব যে আমাদের সন্তানেরা যারা আন্দোলন করছে, একটা যৌক্তিক আন্দোলন ছিল, সারা দেশবাসী মনে করেছে যে 56% কোটা এটি সংস্কার হওয়া দরকার। যদিও বিভিন্ন দেশে কিন্তু দেখা যাবে, আমরা যদি পরিসংখ্যান নিই, অনেক দেশেই 50%, 40%, 49% এরকম কোটা আছে। কারণ একটা সমাজে যখন পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এটাও কিন্তু সমাজেরই দায়িত্ব, এবং সেই চিন্তা করেই আমাদের সংবিধানে এই বিষয়গুলো এসেছে। তো যাই হোক, একটা পপুলার সেন্টিমেন্ট, ছেলে মেয়েদের একটা দাবি, কারণ আমাদের দেশে আবার চাকুরির সুযোগটা কম, প্রজাতন্ত্রের চাকুরির সংখ্যা এতই কম যে কোটা বেশি হলে এরা অনেক সময় সুযোগ পায় না। সেজন্য তাদের একটা সংস্কারের দাবি ছিল, 5% ন্যূনতম কোটার কথা বলেছিল। তো সবই যখন পূরণ হয়ে গেছে, এখন তো শ্রেণীকক্ষে ফেরাটাই তাদের জন্য প্রয়োজন, এই কারণে যে তারাই তো ভবিষ্যতের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তো তারা বাংলাদেশকে নেতৃত্ব দেবে, সেই নেতৃত্ব যোগ্য অভিজ্ঞ নেতৃত্বের জন্যই তাদেরকে আজকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, এবং প্রস্তুত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে এবং অন্যান্য শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে তারা নিজেদেরকে প্রস্তুত করবে, এটি তো আমরা আশা করি, প্রত্যাশা করি। সারা দেশে স্বস্তি আসলে কতটা ফিরেছে বলে মনে করেন? এই যে আজকে দেখলাম যে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে, একদম যানজট, মানে চিরচেনা যে রাজধানী যানজটের শহর, তাই কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমার তো মনে হয় যে আস্তে আস্তে কি স্বাভাবিক আন্দোলনটা যদি আন্দোলনের জায়গায় থাকতো,
তাহলে আমরা আজকে এই সুযোগ এই আলোচনাই করতাম না যে স্বস্তি, কারণ একটা আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূরণ হয়ে গেছে, 100% দাবি পূরণ হয়েছে, এরপরে তো আর তাদের এক মুহূর্ত দেরি করার কথা নয়। কিন্তু এখন সমস্যা হয়ে গেছে যে এই আন্দোলনের কাঁধে ভর করে একটা গোষ্ঠী তাদের যে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ, হীন স্বার্থ, সেইটা চরিতার্থ করার জন্য এই আন্দোলনের কাভারেজটা নিয়েছে। এবং এই কারণে সমাজে একটা বিশৃঙ্খলা, এত ভাঙচুর, সরকারের বলবো না, রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করা, এই সব কাজগুলো আমরা প্রত্যক্ষ করলাম। বহু মানুষের জীবন গেছে। এই যে ঘটনাগুলো ঘটেছে, এই কারণেই কিন্তু আজকে প্রশ্ন এসেছে যে স্বস্তি ফিরতে কতটা সময় লাগবে। তবে আমি মনে করি যে মূল আন্দোলনকারী শিক্ষার্থীবৃন্দ, যারা আমাদের বাংলাদেশের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম, তারা যদি যেভাবে যৌক্তিক একটা দাবি নিয়ে আন্দোলন করেছে, আজকে যে যৌক্তিকভাবে চিন্তা করে যে আমাদের দাবি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়ে গেছে, প্রজ্ঞাপন সরকার ইতিমধ্যে জারি করেছে, এবং আমরা দেখেছি যে এই নতুন প্রজন্মের দাবিগুলো কতটা দ্রুততার সাথে সরকার, উচ্চতর আদালত সেগুলো নিরসন করেছে। তো এটা তো চিন্তাই করা যায় না। স্যার, আমরা আরও নিশ্চয়ই বিস্তারিত কথা বলবো, কারণ আন্দোলন অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে, প্রচুর জনজীবন বিপর্যস্ত হয়েছে, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা এইচ.এম. বদিউজ্জামান সোহাগ, আপনার কাছে একটু আসতে চাই যে কারফিউ আজকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল হয়েছে, আবারও অফিস খুলেছে, যে 2 দিন সাধারণ ছুটি ছিল, এরপরে চিরচেনা যে রাজধানী বা বিভিন্ন শহরগুলোতে চিরচেনা রূপ আমরা লক্ষ্য করেছি। গত কয়েকদিনের সারা দেশে যে একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল, সেই ধকলকে আমরা কাটিয়ে উঠতে পেরেছি? শহরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে কিনা? না, দেখুন, সেটা আমরা এখনো পুরোপুরি পারিনি, তবে আমরা এটা আশা করি পারব। কারণ সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা তারা কখনোই এই যে উদ্ভূত পরিস্থিতি, এটাকে কেউ সাপোর্ট করে না। যে কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড, মানুষের স্বাভাবিক জীবনযাপন চলাফেরায় মানুষের বিঘ্ন সৃষ্টি করা, এটা কেউ পছন্দ করে না। এবং যে গত 1 সপ্তাহ ধরে যে মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে, এজন্য মানুষের ভিতরেও একটা মানে সবাই ঘরমুখ অবস্থায় রয়েছে। তাই আজকে তারা একটু সুযোগ পেয়েই সবাই কিন্তু অফিস আদালতে ছুটে গেছে, এবং আমাদের ব্যবসা বাণিজ্য, যাদের যে শিল্প কলকারখানা রয়েছে সেগুলো খোলার জন্য সবাই, ব্যবসায়ীরাও সবাই উদ্গ্রীব হয়ে আছে। পাশাপাশি আমাদের যারা কর্মব্যস্ত মানুষ, তারা সবাই তার কাজে যোগদান করতে চাচ্ছে। কারণ আমরা চাই না যে এটা নিয়ে আমরা বড় কোনো ইকোনমিক ক্রাইসিসের মধ্যে পড়ি। সবাই আমরা আমাদের পরিবারের, আমাদের নিজেদের এই যে নিরাপত্তাটা, এটা আমরা নিশ্চিত করতে চাই। এবং সেই জন্যই আজকে জনগণের মধ্যে এই যে ব্যাপক কাজে যোগদানের মধ্যে একটা উদ্গ্রীব ভাব দেখা গেছে। হ্যাঁ, একটা ব্যাপক কাজে যাওয়ার জন্য মানুষের মধ্যে একটা উৎসাহ, একটা উদ্দীপনা যুক্ত হয়েছে। আতঙ্ক কেটেছে? হ্যাঁ, আতঙ্ক অবশ্যই। মানে আজকের মানুষের যে উদ্দীপনাটা, সেটা আমার কাছে মনে হয়েছে যে মানুষ আসলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। আসলে এখানে এই কারফিউ জারির মাধ্যমে এবং সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে মুভমেন্ট, সেটার উপরে মানুষের কিছুটা হলেও আস্থা ফিরে এসেছে এবং মানুষ স্বস্তি পেয়েছে। কারণ তারা যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড যেটা মানুষ দেখেছে, এটা সত্যি। কারণ এটা কেউ বিশ্বাস করতে পারে না যে মেট্রো রেল, এটা মানুষের কাছে একটা স্বপ্নের মতো। আমি অনেক মানুষকে বলতে শুনেছি যে যাই হোক, যারা মেট্রো রেলের গায়ে হাত দিয়েছে তাদেরকে এই ধরনের বিচার করা উচিত, সেই ধরনের বিচার করা উচিত। মানুষের কাছ থেকে এই কথাগুলো বেরিয়ে আসছে। কারণ যারা মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসের টোল প্লাজাগুলো পুড়িয়ে দিয়েছে, এবং এই যে সরকারি সম্পত্তিতে আক্রমণ, আমাদের ডেটা সেন্টারে আক্রমণ করেছে, যে গাড়িগুলো পুড়িয়ে দিয়েছে, এগুলো মানুষ পজিটিভলি নেয় নাই। এবং মানুষ জানে যে এটা আন্দোলনকারীদের কাজ না, এটা একটা চিহ্নিত গোষ্ঠী। এবং যারা গুজব ছড়িয়েছে, আপনি দেখেন যে এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় মুভমেন্ট হয়েছে, এবং সেখানে এই ধরেন কোটার পক্ষেই সবাই ছিল, তারপরেও এখানে ছাত্রলীগকে প্রতিপক্ষ বানিয়ে অনেক মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। এই গুজব সৃষ্টিকারী একটা গ্রুপ বলেছেন যে ছাত্রলীগ অমুক অ্যাসিড নিয়ে মেয়েদের হলের দিকে যাচ্ছে, সবাইকে অ্যাসিড মেরে শেষ করে দিবে। আবার বলেছে যে ছাত্রলীগ এখানে গণহত্যা শুরু করেছে। এই যে মিথ্যাচার, এটা 71-এর যেভাবে মানে বর্বরতা, তার চেয়েও মানে ঘৃণ্যতা। যারা 71 সালে এই ধরনের গুজব ছড়িয়ে মানুষকে হত্যা করেছে, এবং আপনারা জানেন যে এই যে মানুষকে যে আমাদের সরকারি স্থাপনাগুলোতে যেভাবে হামলা হয়েছে,
এটা আমি মনে করি যে 71 সালে যারা পরাজিত শক্তি তারা, আমরা দেখেছি যে 72-73 সালের দিকে আমাদের দেশে এক ধরনের পরাজিত, যে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, তারা কিন্তু এই ধরনের গুজব ছড়াতো যে ভারতীয় আমাদের মিত্রবাহিনী এই দেশ থেকে যাওয়ার পরেও, যখন জুলফিকার আলী ভুট্টো শর্ত দিতেন যে মানে 72 সালে এখান থেকে মিত্রবাহিনী যাওয়ার পরে তিনি শর্ত দিতেন যে এখান থেকে ভারতীয় সেনাবাহিনী সরাতে হবে। এটা ছিল একটা প্রোপাগান্ডা, এবং এই দেশের মধ্যে একটা গোষ্ঠী ছিল যারা এই ধরনের প্রোপাগান্ডা। আজকেও আমরা দেখেছি যে এই আন্দোলনকারীদের ভিতরে ঢুকে এক ধরনের চিহ্নিত এই জামাত শিবির চক্র, যারা এই দেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, এই দেশের উন্নয়নে বিশ্বাস করে না, আপনার তারাই কিন্তু এই উদ্ভূত পরিস্থিতিটা তৈরি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একজন শিক্ষার্থীও কিন্তু এখানে, যেটা আমাদের প্রত্যাশাও ছিল না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বড় মুভমেন্ট হয়েছে, এখানে কিন্তু কোনো কেউ মানে একটা প্রাণহানিও ঘটে নাই, কারণ এখানে কিন্তু সবাই সংযত আচরণ করেছে। কিন্তু দেখুন এই উদ্ভূত পরিস্থিতিটা কোথায় হলো, সেই বাড্ডাতে, সেই আপনার চিটাগাং রোডে, সেই উত্তরাতে, সেই মোহাম্মদপুরে, এই সব জায়গায় কারা করেছে এটা সবাই জানে। এটা জাতির কাছে স্পষ্ট হয়েছে যে কারণ সরকারের এই সব উন্নয়নে যারা মানে সন্তুষ্ট না, যারা এগুলো মেনে নিতে পারে নাই, যারা বাংলাদেশে মেট্রো রেল চলে এটা মেনে নিতে পারে নাই, আমি সে কথাও বাদ দিই। এই শিক্ষাক্ষেত্রে গত 15 বছরে আপনার আজকে যে এই তরুণদের, যাদের চাকরির জন্য যেই তরুণদের যে একটা প্রত্যাশা, অতএব তরুণদের সেই প্রত্যাশাটা আমরা ধারণ করি বলেই আজকে গত 15 বছরে 14টা বিসিএস সম্পন্ন হয়েছে, আরও 2-3টা বিসিএস এখন সামনে আপকামিং রয়েছে, আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। তা এইটা কিন্তু বাংলাদেশের কেউ কোনোদিন প্রত্যাশা করেনি। বাংলাদেশে 4-5 বছর পরে গিয়ে একটা বিসিএস সম্পন্ন হতো, আর গত 15 বছরে 14টা বিসিএস পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাংলাদেশের তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজকে আর কোনো ভর্তি বাণিজ্য নাই। বাংলাদেশের স্কুল কলেজেও আজকে কলেজেও ভর্তির ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে ভর্তি হয়, সেখানে কিন্তু প্রকৃত মেধাবীরাই তারা সরকারের ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ার সুযোগ নিতে পারতেছে, বিশ্ববিদ্যালয়গুলোতেও তাই। শুধু তাই নয়, এই গত 15 বছরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, নতুন নতুন ডিপার্টমেন্ট খোলা হয়েছে। অর্থাৎ আমি এই কথাই বোঝাতে চাচ্ছি, তরুণদেরকে নিয়ে এই সরকারের ভাবনা আছে, এবং সেই ভাবনা আছে বলেই তরুণদেরকে কিন্তু এই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আমাদের এই শত সহস্র উন্নয়নের মধ্যেও আমাদের বিসিএস পরীক্ষাগুলো যথেষ্ট স্বচ্ছতার ভিত্তিতে হচ্ছে, কিন্তু তার মধ্যেও একটা ঘটনা দেখলাম, অর্থাৎ আমাদের শতভাগ কর্মকাণ্ডকে হয়তো 1 থেকে 2% নষ্ট করেছে কে, এই আবেদ আলী একটা ঘটনা। তো এগুলো থাকবে, কিন্তু তরুণদেরকে তো এই শেখ হাসিনার প্রতি, এই বর্তমান সরকারের প্রতি এই আস্থাটুকু থাকতে হবে, এই রেসপেক্টটুকু থাকতে হবে, যে আজকে যে এই কোটা নিয়ে একটা ছাত্রদের মধ্যে একটা দাবি দেওয়া আসছে, এবং সেটা নিয়ে কিন্তু যৌক্তিক আলোচনা হয়েছে, এবং 18 সালে সরকার কিন্তু প্রজ্ঞাপন জারি করে এটাকে বাতিল করে দিয়েছিল, কোটা সম্পূর্ণ বাতিল করেছিল। হ্যাঁ, তারপরেও বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্য থেকে তো দাবি দেওয়া আসছে, যে মুক্তিযোদ্ধারা তারা বলতেছেন, নারীরা বলছে, নারীরাও কিন্তু এখনো বলছে যে তাদের কোটা দিতে হবে। তারপরে যেসব জেলা পিছিয়ে রয়েছে, যে সকল জেলায় এখনো মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়নি, অনেক জেলায় আছে ক্যাডেট কলেজ আছে, অনেক জায়গায় ক্যান্ট পাবলিক আছে, অনেক জায়গায় ধরেন আমাদের জেলা স্কুলগুলো সমৃদ্ধশালী রয়েছে। ঢাকা শহরে অনেকেই আছে যে এই চিহ্নিত সরকারি কয়েকটা স্কুল কলেজ ছাড়া অন্য শিক্ষা প্রতিষ্ঠানে কেউ যেতে চায় না। এখন এই শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি ফিরবে কবে নাগাদ, সেটি আসলে আমরা বিরতির পরে আলোচনাটি করতে চাই। একটু বিরতি নিতে হবে, আমরা একটু বিরতি যাব। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরবে একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। অধ্যাপক ডক্টর মোশাররফ আরিফিন সিদ্দিক, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনার কাছে আসতে চাই যে ধ্বংসযজ্ঞ হলো, মানুষের প্রাণ ঝরল ছাত্রদের আন্দোলনের উপর ভর করে, আপনিও নিজে বললেন। আজ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে 2-4 দিনের মধ্যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, অনেককে এর সঙ্গে জড়িত অনেককেও গ্রেফতার করার কথা জানিয়েছেন। এই ক্ষয়ক্ষতির দায় আসলে কারা নেবে? ছাত্ররা বলছে যে তারা এর জন্য কোনো দায়ী না, স্পষ্ট করে বলেছে।
ছাত্ররা বলেছে, কারণ ছাত্ররা এর মাঝে ছিলও না। আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি, যারা এই ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে তারা যে ছাত্র নয়, তারা 30 ঊর্ধ্ব 40 ঊর্ধ্ব মানুষ, তারা তো আর ছাত্র হবে না। তাদের আচার আচরণ, বেশভূষা সব দেখলে বোঝা যায় যে এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। অতএব ছাত্ররা বলেছে যে তাদের ব্যানার ব্যবহার করে যদি কেউ ধ্বংসাত্মক কার্যকলাপ চালায় তার দায় দায়িত্ব তারা নেবে না এবং তারা এগুলোর সাথে নাই। কিন্তু যারা করেছে তারা তো এই দেশেরই মানুষ। যদিও এই ধ্বংসযজ্ঞ দেখলে, যেটা টেলিভিশনের পর্দায় আমরা দেখছি, তাতে মনে হয় যে এরা বাংলাদেশের মানুষ না, কোনো মানুষ এটা করতে পারে না, কোনো বাঙালির পক্ষে এটা করা সম্ভব নয়। এইভাবে একটা টেলিভিশন স্টেশন, মেট্রো রেল, যেটা সাধারণ মধ্যবিত্ত পরিবার, নিম্নবিত্ত পরিবারের যাতায়াতের একমাত্র একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে সাম্প্রতিককালে, সেটির উপরও আক্রমণ এটা কারা করতে পারে? এটা করতে পারে এই দেশের শত্রু যদি হয়, মনে হবে যে অন্য কোনো দেশের, অন্য কোনো শত্রু দেশের লোক এসে এইগুলো করলো কিনা। তো যারা এগুলো করেছে তাদেরই দায় দায়িত্ব নিতে হবে। তাদের দায়িত্ব এখন কিভাবে নেবে সেটা দেখার বিষয়, কিন্তু তাদের চিহ্নিত করা, তাদেরকে বিচারের আওতায় আনা, সেটি তো নিশ্চয়ই সরকারের দায়িত্ব, সরকার সেটি করবে। আর সাধারণ মানুষ হিসেবে আমরা মনে করি যে আমাদের সচেতন হওয়া দরকার আছে। এই যে কিছু মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে ঢাকা শহরকে অচল করার চেষ্টা করলো, এটা তো নিশ্চয়ই কারোর না কারোর চোখে পড়েছে। আইন শৃঙ্খলারক্ষী বাহিনী যেমন এটার জন্য দায়িত্ব নিতে হবে, আমরা সাধারণ মানুষ আমাদেরও তো সচেতনতা দরকার। আমরা সব কিছু, একটা স্বাধীন দেশে সব কিছুই সরকার করবে, সরকারের আইন শৃঙ্খলারক্ষী বাহিনী করবে, এই মন মানসিকতা থেকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের দূরে চলে আসতে হবে। আমাদের মনে করতে হবে যে এই দেশটি আমাদের। জাতির পিতা বঙ্গবন্ধু একবার বলেছিলেন তার জীবদ্দশায় যে স্বাধীন দেশে আপনারা কখনো মনে করবেন না যে এই কাজ অমুক সংস্থার, এই কাজ অমুক সংস্থার, বরঞ্চ মনে করবেন যে এই সকল কাজ সকলের। এই বাংলাদেশের স্বাধীন মানুষ হিসাবে প্রতিটি কাজের সঙ্গে আপনাদেরও যুক্ত থাকতে হবে। তা আমি মনে করি যে আমাদের এই নবীন প্রজন্মের ছেলে মেয়েদেরকে এটা বলা, বোঝানো, শ্রেণীকক্ষে এই বিষয়গুলো আলোচনা করা, যে তোমাদের আন্দোলনের নাম দিয়ে যে এই দেশের এই ধরনের ধ্বংসযজ্ঞ চললো, এটার থেকে পরিত্রাণের উপায় কী? এই ধ্বংসযজ্ঞ যেটা হয়ে গেছে, আমরা যত কথা বলি এটার থেকে ফিরে আসতে পারবো না, কিন্তু ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যাপারে কিন্তু আমাদের সবার সতর্ক থাকা। শিক্ষার্থীদের আন্দোলনের সমাপ্তি ঘটবে, তারা অবশ্য বলেছে যে তাদের 4টি দাবি পূরণ করলে শিক্ষাঙ্গন খুলে দেওয়া সহ বিচার বিভাগীয় তদন্ত, সেখানে বিচার হওয়া এবং যারা মারা গেছেন তাদের পরিবারের দায়িত্ব সরকারের নেয়, এইসব কিছু 4টি দাবি পূরণ করলে এই আন্দোলনের সমাপ্তি হবে। তারা চাইছে যে ক্যাম্পাসে গিয়ে এর সমাপ্তি ঘটাতে চায়। না, এই দাবিগুলো তো অনেকগুলো ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে। যেমন সরকার, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নিজে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে বলেছেন যে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে সাহায্য দেয়া, যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা করা, এবং কেন মারা গেল সেই বিষয়গুলো তদন্ত করার জন্য 1 সদস্য বিশিষ্ট একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন ইতিমধ্যে গঠিত হয়েছে। আমাদের শিক্ষার্থীদের মামলাগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। আমার তো মনে হয় তাদের বেশিরভাগ দাবি ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে। আর যদি কিছু বাকি থাকে, নিশ্চয়ই আইনমন্ত্রীর তো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উন্মুক্ত আমন্ত্রণ দেয়া আছে, যে কোনো সময় তারা বসতে পারে। অতএব আমি ধারণা করি যে কোনো সংকট সমাধানের জন্য আলোচনার কোনো বিকল্প নয়। এই আলোচনায় বসলেই আমি মনে করি যে সব সমস্যারই সমাধান হবে, সংকট মুক্ত হয়ে শিক্ষার্থীরা তাদের লেখাপড়ায় মনোনিবেশ করতে পারবে। জি স্যার, আমি একটু যেতে চাই এইচএম বৈদ্যুজ্জামান সোহাগ এমপি আপনার কাছে, যে আসলে শিক্ষার্থীরা যে 4টি দাবি করেছে এবং তাদের আন্দোলন সমাপ্ত ঘোষণাও করতে চায়, সেটি দাবিগুলো পূরণের পরে এবং ক্যাম্পাসে গিয়ে তাদের যে শিক্ষাঙ্গন রয়েছে, শিক্ষাঙ্গনে শান্তি ফিরবে কিনা, কবে নাগাদ ফিরবে এবং তাদের আন্দোলনের সমাপ্তি হবে কিনা? কারণ মানুষ কিন্তু স্বস্তি চায়। দেখুন, তাদের দাবি দেওয়া অনেকাংশেই মেনে নেওয়া হয়েছে। শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এটা সরকারের দায়িত্ব এবং সরকার এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে। ইতিমধ্যেই সরকার বলেছেন যে সব ধরনের শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করা হবে, এটা মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন। আর শিক্ষার্থীরা, আমরা বিশ্বাস করি এবং এদেশের জনগণ বিশ্বাস করে যে শিক্ষার্থীরা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। যারা জড়িত তারা কারা? তারা একটা পরিকল্পিত, একটা ট্রেন আপ গোষ্ঠী, এবং এই গোষ্ঠীটা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বতে বিশ্বাস করে না, এবং তারাই কিন্তু এই কর্মসূচিগুলো বিভিন্ন সময় তারা পুশ করেছে।
যেমন বাংলা ব্লকড, শাটডাউন, এই যে শব্দগুলা, এটার সাথে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা জড়িত রয়েছে এবং এটাকে আমরা পরিষ্কারভাবে বলি যে দেশে জামাত শিবির হচ্ছে একটা হিংস্র, মনোভাবাপন্ন একটা গোষ্ঠী, যারা একদম ট্রেন আপ, প্রশিক্ষিত, তারা মানুষকে কোপানো এবং মানুষকে এইভাবে জবাই করা, মানুষকে মেরে তাকে ঝুলিয়ে রাখা, যেটা বাংলা ভাইরা করেছিলেন, যেটা ৭১ সালের সেই রাজাকাররা করেছিলেন। অতএব এইসব কর্মকাণ্ড কারা করতে পারে, এদেরকে বাংলাদেশের জনগণকে চিনে নিতে হবে। ৭১ সালে আপনারা একবার চিনেছেন, আবার এই ২০০১ সালের পরে এই বাংলা ভাইদের কর্মকাণ্ড এদেশের মানুষ একবার দেখেছে। এখনও সুযোগ পেলে তারা কি কি করবে সেগুলোরও একটা মানে ওয়ার্ম আপ তারা দেখিয়ে দিল এবং আমি মনে করি এর থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়ার দরকার আছে এবং আমাদের শিক্ষা নিতে হবে। কারণ এখানে আমরা শত ভালো কাজ করেও আমাদের ব্যর্থতা হচ্ছে। আমরা যারা ধরেন রাজনীতির সাথে আছি বা সরকারের সাথে আমরা আছি, আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা এত ভালো কাজ করেও আমরা কিন্তু এই ষড়যন্ত্রকারীদেরকে আমরা প্রতিহত করতে পারিনি। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এখান থেকে আমাদেরও শিক্ষা গ্রহণ করার দরকার আছে বলে আমি মনে করি এবং এই চিহ্নিত গোষ্ঠীকে যাতে ভবিষ্যতে তারা এই রাষ্ট্রকে দখল করতে না পারে, কারণ তাহলে এই রাষ্ট্র, এদেশের জনগণ, এদেশের নারী পুরুষ কেউ এদের হাতে নিরাপদ নয়। এদেশের কোনো সম্পদ, এদেশের উন্নয়ন, অগ্রগতি, এদেশের সমৃদ্ধি কোনোটাই এদের কাছে নিরাপদ নয়। কারণ এরা হচ্ছে সেই গোষ্ঠী, ৭১-এর পরাজিত শক্তি এবং এরা এখনও আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী গোষ্ঠীর পুতুল হিসাবে এরা এখানে কাজ করছে এবং যে কোনো সময় তারা যে কোনো ঘটনা এই দেশের স্বার্থবিরোধী ঘটাতে পারে, সেটা আবারও প্রমাণিত হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ। স্বাভাবিক জীবনের প্রত্যাশা নিয়ে আরও বিস্তারিত আমরা শুনবো নিশ্চয়ই। প্রিয় দর্শকদের সন্ধান নিচ্ছে আরও একটু বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবে।